ওকে, যেটা বলছিলাম যে আপনার ওয়ার্ডপ্রেসের কি সম্পর্কে ধারণা থাকতে হবে, এই ড্যাশবোর্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আপনি থিম কাস্টমাইজেশন করেন, যে কোনো থিম কাস্টমাইজেশন করলেন বা এডিটিং করলেন, নিজের মতো করে তৈরি করে নিলেন, আর পরবর্তীতে আপনি থিম তৈরি নিজে থেকে ডেভেলপমেন্ট করলেন কোডিং ব্যবহার করে। তো যেটাই করেন না কেন, ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। আর বিশেষ করে পোস্ট এটা সম্পর্কে, পেজ এটা, এবং অ্যাপিয়ারেন্স, প্লাগইনস এবং শেষে সেটিংস, এই পাঁচটা সম্পর্কে মাস্ট ধারণা রাখতে হবে, কোথায় কি আছে এগুলা। বুঝতে পারছেন? আচ্ছা, তো কেন কেন ধারণা রাখতে হবে, কারণ হচ্ছে আপনি যদি থিম কাস্টমাইজেশন করেন, দেখা গেল আপনি এমন একটা থিম কাস্টমাইজেশন করতেছেন, সেই থিমের মধ্যে প্রচুর অপশন বা ফিচার আছে, এবং এমন একটা ফিচার যে ফিচারটা আপনার এই পোস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে বা সেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনি অনেক থিম ইনস্টল করলে বা যখন আপনি অ্যাক্টিভ করবেন, থিম ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, তখন থিমের অনেক অপশন এটা যুক্ত হয়ে যায় অথবা অ্যাপিয়ারেন্সের মধ্যে যুক্ত হয়ে যায়। সো আপনার এগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, মানে অ্যাপিয়ারেন্সের মধ্যে কি কি আছে, কোথায় কি আছে, ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি ওই অপশনটা খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? ওই অপশনটা কখনো খুঁজে পাবেন না। তো এই কারণে ড্যাশবোর্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আচ্ছা, এখন আসেন, আপনি বলছেন পোস্ট এটা সম্পর্কে ধারণা আছে, তারপর আমি হালকা বলে দিচ্ছি যে যত পোস্ট করা হবে ওয়েবসাইটে, শুধুমাত্র ব্লগ বা ম্যাগাজিনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় পোস্ট। আপনি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করলেন, এই পোস্টটা ইম্পর্টেন্ট, কাজে লাগবে, ব্যবহার করতে হবে মাস্ট। ম্যাগাজিন, নিউজ পেপার, এই টাইপের ওয়েবসাইটের জন্য এই পোস্ট সেকশনটা ব্যবহার করা হয়। তারপরে এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে বিজনেস বা ই কমার্স, সেখানে যদি আপনার পোস্ট করার প্রয়োজন হয় তখনও এটা ব্যবহার করা যাবে, তবে সেটা বাধ্যতামূলক না। বাট ব্লগ, ম্যাগাজিন বা নিউজ পেপার এই টাইপের যত ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোর জন্য পোস্ট এই অপশনটা ব্যবহার করতে হয়। আচ্ছা, পোস্টের মধ্যে দেখেন অল পোস্ট, অ্যাড নিউ। অল পোস্ট, আপনি যত পোস্ট করবেন সব এখানে যাবে। অ্যাড নিউ, নতুন পোস্ট। আর ক্যাটাগরি, প্রতিটা পোস্টের একটা করে ক্যাটাগরি দিতে হবে, কোন ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরিগুলাই পরবর্তীতে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে অ্যাড করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, আর অবশ্যই রেসপন্স করবেন যদি কিছু না বুঝেন। আচ্ছা, তারপরে ট্যাগ। ট্যাগটাও পোস্টের সাথে অন্তর্ভুক্ত থাকে। ট্যাগ বলতে, ট্যাগ কেন ব্যবহার করাই বলতেছি যে আমরা আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, কোনো কিছু লিখে সার্চ করি, যেমন আমরা যদি কোনো মুভি লিখে সার্চ করি, লেটেস্ট যে মুভিগুলো বের হয়েছে সেই মুভির নামটা, এটাই হচ্ছে ট্যাগ। ট্যাগ বলতে কি ওয়ার্ড, একটা শব্দ। এই শব্দের মাধ্যমে গুগল বুঝতে পারে যে আপনি আসলে কি চাচ্ছেন গুগলের কাছ থেকে। আপনি যদি একটা মুভির নাম লিখে দেন, সেটাই গুগলে কিওয়ার্ড বা ট্যাগ হিসেবে ধরে নেয়। তারপর রীতিমতো ওই ট্যাগ গুলা যারা যারা ব্যবহার করছে তাদের ওয়েবসাইটে সবগুলা লিস্ট চলে আসে। গুগল তো আর মানুষ না নাকি, গুগল একটা রোবট। সো সেই রোবটটা আপনার এই টেক্সটটা, আপনার ট্যাগ বা কিওয়ার্ডটা উপর নির্ভর করে আপনাকে রেজাল্ট দেখাবে। আচ্ছা, এটাও পোস্টের সাথেই থাকে, যাতে আপনার পোস্টটা গুগলে প্রথম দেখায়, এই কারণে ট্যাগটা ব্যবহার করা হয়। আচ্ছা, মিডিয়া তো বললামই, যত ধরনের আপনার ডকুমেন্ট, পিডিএফ ফাইল, ইমেজ, ভিডিও সব এখানে স্টোরেজ হতে থাকে। আপনি যদি পোস্টের ক্ষেত্রে ব্যবহার করেন, সেটাও এখানে অটোমেটিক চলে আসবে। এছাড়াও আরেকটা কাজ ব্যবহার করা হয়, দেখা গেল যে আপনি একটা পোস্টের মধ্যে প্রচুর ইমেজ ব্যবহার করবেন, 10-12টা ইমেজ। সো এগুলো তো আসলে একটা একটা করে ব্যবহার করা সম্ভব না, একটা করে আপলোড করলেন, আবার ইউজ করলেন, আবার আপলোড করলেন। সো এই ক্ষেত্রে আপনি মিডিয়াটা ইউজ করতে পারেন। মিডিয়াতে সবগুলো একত্রে আপলোড করে দিতে পারবেন। এছাড়াও আপনি মিডিয়ার মাধ্যমে সবগুলো ডিলেটও করে দিতে পারবেন আপনার যদি প্রয়োজন হয়। দেখা গেলো আপনি একত্রে 20-30টা ইমেজ ডিলিট করবেন, তখন আপনাকে এই মিডিয়া এই সেকশনটা সাহায্য করবে। যেমন আমরা যদি এই মিডিয়ার এখানে চলে যাই, আচ্ছা এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। আমরা এই আমাদের যত ইমেজ আপলোড করা হবে সব এখানে স্টোরেজ হতে থাকবে। তারপর আপনি যেটা যেটা ডিলিট করবেন সেটা এই যে প্রথমে এখানে সিলেক্ট করতে হবে, বাল্ক সিলেক্ট, এখানে ক্লিক করলেই
সবগুলো আপনি একটা একটা করে সিলেক্ট করে যেটাই ডিলিট করবেন সেটা সিলেক্ট করে তারপরে এই যেখানে পার্মানেন্টলি ডিলিট অপশন আছে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। একত্রে ডিলিট করার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা যখন প্রজেক্ট করব, থিম নিয়ে কাজ করব, তখন এটা সম্পর্কে আরো আমরা লাইভ দেখবো আর সরাসরি দেখবো। এখন আপাতত ধারণা নিন। আচ্ছা, পেজ তো বললামই যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে পেজ দরকার হয়। পেজ বলতে কিছু ইম্পর্টেন্ট পেজ থাকে, যেমন একটা ওয়েবসাইটে কি কি পেজ থাকে? অ্যাবাউট আস, যে ওয়েবসাইটের সম্পর্কে, তারপরে কন্টাক্ট আস, ওয়েবসাইটের মালিকের সাথে কন্টাক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য একটা পেজ লাগে, কন্টাক্ট আস পেজ। তারপরে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো প্রয়োজন হয়। তারপর আরেকটা আছে ব্লগ পেজ, তারপরে হোম পেজ, এগুলাই সচরাচর পেজ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর কমেন্ট তো বললামই, আপনার পোস্টে এখান থেকে যত পোস্ট আপলোড করবেন সেই পোস্টগুলো যদি কেউ দেখে কমেন্ট করে, সেটাই এই যে এখানে শো করবে, জমা হতে থাকবে এক এক করে। আচ্ছা, তারপরে আসেন অ্যাপিয়ারেন্স। এটা ইম্পর্টেন্ট, আগে বলছি এখন বলতেছি, এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি আপনি আসেন, এই যেখানে দেখতে পাবেন হোম আছে, কাস্টমাইজ আছে, উইজেট, মেনুস, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। এখান থেকে থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনু আর ব্যাকগ্রাউন্ড, এই চারটা না, এই পাঁচটা আমাদের প্রয়োজন হবে, মানে থিমস থেকে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত। আপাতত থিমস থেকে ব্যাকগ্রাউন্ড এই পর্যন্তই আমাদের প্রয়োজন হবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, থিমস থেকে ব্যাকগ্রাউন্ড এই পাঁচটা আইটেমে আমাদের প্রয়োজন হবে, সাবসেকশন। আচ্ছা, এরপর নিচে আরেকটা আছে থিম ফাইল এডিটর। এটা কেন প্রয়োজন হবে না? আমরা যদি এখানে ক্লিক করি, এটা কি আসলে একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে যখন আপনি ওপেন করবেন, সর্বপ্রথম ওপেন করবেন, তখন আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে দিবে, বলবে যে এটা এখানে অনেক কিছু লেখা আছে, আমি বলে দিচ্ছি যে এই থিম ফাইল এডিটরটা আসলে কি। থিম ফাইল এডিটর হচ্ছে এই থিমটা, এই বর্তমানে যে থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে, এই থিমটা কোন কোন ফাইল দিয়ে কোন কোন কোড ব্যবহার করে তৈরি করা হয়েছে সবগুলা এখানে অন্তর্ভুক্ত আছে। সো আপনার যদি ধারণা না থাকে যে আসলে একটা থিম কিভাবে তৈরি করে, এটা যদি ধারণা না থাকে, তাহলে বলছে যে আপনি ফিরে যান, গো ব্যাক। যদি আপনার ধারণা না থাকে, তারপরে যদি আপনি এখানে আসেন, তাহলে সমস্যা হবে। আপনার সাইটটা পরবর্তীতে যে কোনো অসুবিধায় নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, এটাই এখানে বলে দিছে। তো এটা আমাদের আপাতত লাগবে না। আমরা যখন থিম ডেভেলপমেন্ট শিখবো, আমরা নিজেরা যখন থিম তৈরি করব, পরবর্তীতে কোর্সের মাঝামাঝি আর কি, থিম কাস্টমাইজেশন শেষ হওয়ার পর আমরা ডেভেলপমেন্টে হাত দিব। আচ্ছা, তখন আমাদের এই অপশনটা প্রয়োজন হবে, তখন আমরা বুঝতে পারবো আমাদের এখানে কি কি আছে। এই যে এখানে দেখেন, এখানে প্রচুর কোড দেওয়া আছে, এগুলো আপনি কিছুই বুঝবেন না। আমরা যখন এগুলো শিখবো, তখন আপনার কাছে এগুলো পানির মতো সহজ হয়ে যাবে, যে এইগুলা, এই যে এখানে এইগুলা কেন ব্যবহার করা হয়েছে, এগুলা কেন ব্যবহার করা হয়েছে, সব আপনি বুঝতে পারবেন। তারপরে এই যেখানে ফাইল, এই ফাইলগুলো ব্যবহার করে থিমটা তৈরি করা হয়েছে, এগুলো আমাদের তো লাগবে না আমাদের আপাতত। তারপরে আমাদের উপরেগুলো লাগবে থিমস। আমরা যখন কোনো থিম ইনস্টল করব, সব এখানে স্টোরেজ হবে এক এক করে। আমাদের আপাতত একটা ইউজ করতে হবে, আর বাকি যেগুলা ইনস্টল থাকবে সেগুলা রিমুভ করে দিব। অলওয়েজ একটাই ইনস্টল রাখবো আমরা আমাদের ওয়েবসাইটে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য। তারপরে কাস্টমাইজ, আমাদের এই থিমটা কাস্টমাইজ করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। আমরা যদি আমাদের যাই, আমাদের ওয়েবসাইটে দেখি এই থিমটা ইনস্টল করার পর কেমন হয়েছে। আমি কিন্তু লাইভ সার্ভার দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইউআরএল, লাইভ সার্ভার দেখাচ্ছি আমি। আপনি কিন্তু, আপনার তো লাইভ সার্ভার নেই। লাইভ সার্ভার কি আছে? লাইভ সার্ভার কি আপনার আছে? না। আচ্ছা, তাহলে আপনি লোকাল সার্ভারে করবেন, আপাতত লোকাল সার্ভার করবেন। আর যদি লাইভ সার্ভার প্রয়োজন হয়, হয়তো বা পরে হতে পারে, তাহলে আপনাকে কিনতে হবে। ঠিক আছে, যদি মানে আগে লোকাল সার্ভারে শিখি, তারপরে মনে করেন এটা তো বাধ্যতামূলক না,
যদি প্রয়োজন হয় তখন তো এই করতে হবে, ম্যানেজ করতে হবে। হ্যাঁ অবশ্যই আমার তো ইচ্ছা আছে একটা আচ্ছা। লাইভ সার্ভার ওয়েবসাইট বানানোর। আর অবশ্যই এটা তো লাগবেই পরবর্তীতে যখন আপনি কাজ মানে কোর্স শেষ করে ফেলবেন, কাজে নামবেন, তখন অবশ্যই লাগবে। কারণ যখন আপনি কাজের জন্য কাউকে অ্যাপ্লাই করবেন যে আমি কাজ পারি, তখন তো আপনাকে বিশ্বাস করবে না। মুখে বলে তো হবে না, আপনাকে দেখাতে হবে যে এই যে আমি কাজগুলো করছি। তো এর জন্য আপনার একটা লাইভ সার্ভার লাগবে, যাকে বলা হয় পোর্টফোলিও। নাম শুনছেন তো নাকি? পোর্টফোলিও শব্দটা শুনছেন? জি হ্যাঁ। আচ্ছা, তো এটা অবশ্যই লাগবে পরবর্তীতে। জি আচ্ছা, তো আমি আপাতত লাইভ সার্ভারই করতেছি, আমার যেহেতু আছে অবশ্যই। সেহেতু আমি এটাতেই করতেছি। আচ্ছা, তো এই যে এখানে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের থিমটা ব্যবহার করে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। এখানে থিমটা যেহেতু একদম বাজে ডিজাইন, এই জন্য আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা একদম বাজে চলে আসছে। তো যাই হোক, এই যে এখানে দেখেন থিমসের নিচে কাস্টমাইজ আছে। আবার এই যে এখানে যদি আসেন তাহলে এই যেখানে কাস্টমাইজ আছে, এটার মাধ্যমে আমরা এই থিমটাকে কাস্টমাইজ করতে পারবো, নিজের মতো করে ডিজাইন করতে পারবো। আমরা এই টেক্সটটাকে পরিবর্তন করতে পারবো। তারপরে এই যে নিচে যে অপশনগুলো আছে, সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, এগুলো আমরা রিমুভ করে দিতে পারবো। আমাদের যদি প্রয়োজন হয় রিমুভ করে দিতে পারবো, অথবা রাখতে পারবো, এডিট করতে পারবো। তারপর নিচে যে এই অংশটাকে বলা ফুটার, এটাও আমরা এডিট করতে পারবো কাস্টমাইজের মাধ্যমে। আচ্ছা, এটা কেটে দিতে হবে। আপাতত হালকা পাতলা ধারণা দিয়ে দিচ্ছে। আপনি যেহেতু বলছেন আপনি এগুলো সম্পর্কে আপনার হালকা পাতলা ধারণা আছে, তাই আর কি বিস্তারিত বলছি না। তারপর উইজেট, উইজেট বলতে একটু আগে যেটা দেখলাম ওয়েবসাইটের নিচে, সেই উইজেটগুলা অলওয়েজ ওয়েবসাইটের নিচে থাকে, সাইড বারে থাকে, তারপরে আপনার উপরেও থাকে। যেমন আমরা যদি facebook.com-এ যাই, facebook.com, আচ্ছা দেখেন facebook.com দেখতে পাচ্ছেন তো? জি ওকে, দেখেন এই যে এটা এখানে কয়টা অংশ আছে? এই এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, এবং নিচে আর একটা অপশন আছে, এই যেটা, এই যেটা, এটা হচ্ছে তিনটা, মোট তিনটা অপশন। এই যে একটা, দুইটা, তিনটা, এটাকে বলা হয় কন্টেন্ট এরিয়া, এটাকে বলা হয় কন্টেন্ট এরিয়া, আর এটাকে বলা হয় সাইড বার এরিয়া, আর এটাকে বলা হয় ফুটার এরিয়া। একটা ওয়েবসাইটে চারটা অংশ থাকে, একটা ওয়েবসাইটের লেআউটটা চারটা ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে হেডার এরিয়া, হেডারটা বর্তমানে এই যে উপরে থাকে, একদম উপরে, উপরের অংশটাকে বলা হয় হেডার এরিয়া। আর তারপরে এটাকে বলা হয় কন্টেন্ট এরিয়া, এটাকে বলা হয় সাইড বার এরিয়া, আর নিচে এটাকে বলা হয় ফুটার এরিয়া। হেডার থাকে উপরে, ফুটার থাকে নিচে, সাইড বার থাকে ডানে অথবা বায়ে, আর কন্টেন্ট অলওয়েজ মাঝখানে থাকে। মনে রাখবেন এটা। যেমন এই যে এখানে দেখেন, আমরা আমাদের ওয়েবসাইটে যদি আসি, এই যে এটা হচ্ছে হেডার এরিয়াতে, হেডার এরিয়াতে লোগো থাকে, তারপরে মেনু থাকে হেডার এরিয়াতে। আর এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, মাঝখানে থাকে, যেটা আমি বলছিলাম, মাঝখানে অলওয়েজ কন্টেন্ট এরিয়া থাকে। এখানে সকল ধরনের পোস্ট, পেজ বা যেটাই আপনি শো করাতে চান না কেন, সব এখানে মাঝখানে থাকবে। আর এটা হচ্ছে আপনার ফুটার এরিয়া। সাইডবার এরিয়া বর্তমানে এই থিমের মধ্যে নাই, অনেক থিমে থাকে না, ডিজাইন করার কারণে, লেআউটের কারণে আর কি। তো এটা হচ্ছে ফুটার এরিয়া। আর এখানে যত উইজেট আছে, এখানে থেকে যত আমরা উইজেট অ্যাড করব, সব আমাদের এই ফুটার এরিয়াতে, অথবা এখানে যদি সাইডবার থাকে সাইডবার এরিয়াতে যোগ হয়ে যাবে আমাদের যদি প্রয়োজন হয়। যেমন এই থিমের মধ্যে প্রয়োজন নাই, এই জন্য এখানে সাইডবার দেয়নি, এখানে শুধুমাত্র ফুটারে দিছে। আর আমাদের যদি প্রয়োজন হয় তখন আমরা এখানে অথবা এখানে দিয়ে দিতে পারবো। এটা পুরোটাই আমাদের ওয়েবসাইটের ডিজাইনের উপর নির্ভর করবে, এর জন্যই ফুটার এই উইজেটটা ব্যবহার করা হয়। এরপর আসেন মেনু। আমরা যদি একটু মেনু এটা একটু ডিটেলস আলোচনা করি আপনাকে সাথে। ওকে, আচ্ছা, তো মেনু বলতে আমাদের উপরে যে হেডার এরিয়াতে যেটা থাকে আর কি। আর এই মেনুতে যখন একটা মেনু আপনি এখানে চলে আসবেন, নতুন ভাবে একটা মেনু তৈরি করতে হবে।
তৈরি করার পর যেমন আমরা যদি একটা মেনু তৈরি করি, হেডার মেনু, তারপরে এখানে আমাদের অপশন সিলেক্ট করে দিতে হবে। যে কোনো মেনু তৈরি করার পর মেনুটা কোথায় বসবে সেটা নিচে যে লেখা আছে ডিসপ্লে লোকেশন, এটার মাধ্যমে আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে দুইটা আছে, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু। তো এখানে প্রত্যেকটা থিমে তো এই দুইটা অপশন থাকবে না, এটা থিমের উপর ডিপেন্ড করবে থিমের মধ্যে কয়টা অপশন দেওয়া আছে। থিমের মধ্যে যদি একটা থাকে তাহলে একটাই, আর যদি থিমের মধ্যে দুইটা থাকে তাহলে দুইটাই। থিমের মধ্যে 3টা 4টা 5টা থাকে তাহলে এখানে 5টাই দেওয়া থাকবে। সো এটা পুরোটাই থিমের উপর ডিপেন্ড করে। তো আপাতত এখানে এই থিমের মধ্যে মাত্র আপনার দুইটা অপশনই আছে, সেহেতু আমরা প্রাইমারি মেনু বলতে আমাদের উপরের মেনুটা আর কি, আমরা সিলেক্ট করে দিলাম, করে আমরা ক্রিয়েট মেনু তৈরি করে ফেললাম। এভাবে মেনু তৈরি করে। আচ্ছা, মেনু তৈরি করার পর এই মেনুর মধ্যে আপনি অনেকগুলো অপশন অ্যাড করতে পারবেন। এক হচ্ছে পেজ, তারপর হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে কাস্টম লিঙ্ক আর ক্যাটাগরি। এই 4টা অ্যাড করতে পারবেন। আপাতত 4টাই ইউজ করা যাবে, তবে এছাড়া আরো অনেক এক্সট্রা অপশন অ্যাড করা যায়, তবে এটা পুরোটা থিমের উপর ডিপেন্ড করে। তারপরে উপরে একটা অপশন আছে দেখেন, এই যে স্ক্রিন অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যেখানে আরো কিছু অপশন দেওয়া আছে। যেমন আপনি যদি এখানে ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে এই যেখান থেকে ইনেবল করে দিতে হবে ক্যাটাগরি অপশনটা। এই যে দেখেন ক্যাটাগরি চলে আসছে। তারপরে আপনি যদি ফরম্যাট অ্যাড করতে চান তাহলে এই যেখানে ফরম্যাট অ্যাড করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন হবে আর কি। আর যেটা প্রয়োজন হবে না সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন। যেমন এখান থেকে আমরা ডিসেবল করে দিলাম, এটা করে দিয়ে এটা অফ করে দিলাম। এই যে ফরম্যাট চলে গেছে, দেখছেন? আচ্ছা, তো আমরা পেজ অ্যাড করে দিই, একটা দেখি হোম অ্যাড করে দিলাম, অ্যাড টু মেনু, তারপরে আমরা আমাদের পেজ শেষ। এখন পোস্ট দেখি, হ্যালো ওয়ার্ল্ড, এটা অ্যাড করে দিলাম, সিলেক্ট করে তারপরে অ্যাড টু মেনু। তারপরে কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্ক বলতে ধরুন আপনি আপনার মেনুতে আপনার ফেসবুক আইডিটা দিতে চাচ্ছেন, ফেসবুক আইডি, তাহলে এখানে ইউআরএলটা দিয়ে দিতে হবে। যেমন ইউআরএল হচ্ছে facebook.com, তারপরে লিঙ্ক টেক্সট হিসেবে হ্যাশ দিয়ে দিবেন, অ্যাড টু মেনু, শেষ। লিঙ্ক টেক্সট হিসেবে তো আমরা ফেসবুক দিব, ফেসবুক ওকে। আর ইউআরএল হিসেবে facebook.com আপনার ইউআরএলটা দিয়ে দিবেন আপনার প্রোফাইলে। আচ্ছা, শেষ। কাস্টম লিঙ্ক এভাবে অ্যাড করে তারপর ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ বলতে পোস্টের ক্যাটাগরি আর কি। পোস্টের যতগুলো ক্যাটাগরি আপনি তৈরি করবেন সবগুলো এখানে লিস্ট করা থাকবে। যেমন আপাতত একটাই আছে, আমরা অ্যাড করে দিচ্ছি, ওকে অ্যাড করে দিলাম। তারপর ট্যাগ, সেম ভাবে আমরা এখান থেকে অনেক ট্যাগ অ্যাড করতে পারবো। আমরা পোস্টের মধ্যে যত ট্যাগ ইউজ করবো সব এখানে লিস্ট করা থাকবে। তো আপাতত আমরা এই কয়েকটা 4টা দিয়ে সেভ মেনু দিয়ে দিচ্ছি। ওকে, শেষ। এখন যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো আমাদের মেনুটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমাদের মেনুটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই থিমের মধ্যে ডিজাইনটাই এমন, এই কারণে এইভাবে চলে আসছে। আচ্ছা, তো ক্লিয়ার এখন যে মেনু কিভাবে তৈরি করবেন, মেনুতে কি কি অ্যাড করবেন, বোঝা গেছে? না কোনো কোশ্চেন নাই তো? না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কোশ্চেন করি। ওকে। আচ্ছা, আমি দেখি আপনি আসলে কি মনোযোগ ছিলেন কিনা। আচ্ছা বলেন, আমরা এই যে এখানে যদি এই ট্যাগ অপশনটা রিমুভ করতে চাই তাহলে কি করব? এই যে উপরে যাইতে হবে, উপরে গিয়ে উপরে স্ক্রল করেন, যান আমাদের। স্ক্রল করলে তো আপনি দেখেই ফেললেন, মনে নাই অপশনটা? ও একটা অপশন আছে, ওখানে ক্লিক করে ওই যে এটা বন্ধ করে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি মনোযোগ ছিলেন তাহলে। এই যে এটা ঠিক আছে। অপশন। হ্যাঁ, আমি তো ভাবছিলাম আপনি আবার অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ছেন কিনা।
না, কাজ আমি করতেছি না ভাই। আচ্ছা, স্টুডেন্ট মানুষ তো, আমিও তো এরকমই করি যে স্যাররা যখন অনলাইনে ক্লাস নিছে আমরা আমি এরকম করছি, স্যার ক্লাস নিতেছে আমরা দুষ্টুমি করতেছি। তো আমি জানি আসলে। আচ্ছা, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড, এই অপশনটাও কাস্টমাইজের মধ্যেই পড়ে। আমরা যখন এটাতে ক্লিক করব তখন অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে নিয়ে যাবে, এই অপশনটাতে নিয়ে যাবে। আর এই ব্যাকগ্রাউন্ড অপশনটা অলওয়েজ থাকে না, মানে প্রত্যেকটা থিমের মধ্যে থাকে না। এই থিমের মধ্যে কেন আছে? কারণ এই থিমের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড অপশনটা আলাদাভাবে দিয়ে দিছে। এটা কিন্তু আলাদাভাবে থাকে না, এটা কাস্টমাইজেরই একটা অংশ, বাট এখানে আলাদাভাবে দিয়ে দিছে। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি সে কাস্টমাইজে নিয়ে যাবে, কিন্তু অপশনটা এখানে আলাদা দিচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড বলতে আমাদের থিমের ব্যাকগ্রাউন্ড আর কি। থিমের এই যে বর্তমানে এই ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যদি রিমুভ করতে চাই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকে কাস্টমাইজে যেতে পারি। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজেরই অংশ, সেহেতু এখানে গেলেই হবে। আপনার তো হালকা পাতলা ধারণা আছে, এই কারণে আমি অতটা বিস্তারিত আলোচনা করতেছি না। কিন্তু আমার বন্ধু যদি থাকতো তাহলে তো অনেক ডিটেলস আলোচনা করতে হতো, সো আপনার বোরিং লেগে যেত। তো এই না, কারণে তেমন নয়, আপনি করতে পারেন ডিটেলস, কারণ হ্যাঁ, আমি তো এতদিন দেখছি না। আচ্ছা সমস্যা নেই, আমি ওকে বলে দিছি যে টেনশন নিস না, আমি আলাদা, সমস্যা নাই, তোকে আলাদাই করে দিয়ে দিব বিষয়গুলো, তারপরে একসাথে ক্লাস নেব। ও আসলে জব করে, তো জবের পাশাপাশি বলছিল যে ফ্রিল্যান্সিং শিখবে। তারপর আমার শরণাপন্ন হলো, তারপর আমি বললাম যে আমি এই বিষয়গুলো শেখাই, তো তুই যদি, তোর যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস। তাই আমার কাছে, আমার সাথে আসলো আর কি। অনেক ইচ্ছে সত্যি, জব করার পরেও আবার ফ্রিল্যান্সিং। অনেকে আছে, আমি অনেকেই দেখছি আপনার শুরুর দিকে অনেক আগ্রহ দেখায়, জব হোক বা যেটাই হোক শুরুর দিকে অনেক আগ্রহ দেখায়, তারপরে আস্তে আস্তে যখন দেখে যে আসলে হচ্ছে না, মানে ধৈর্য নাই আর কি, তখন নিজে থেকে আড়াল হয়ে যায়। তারপরে এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার, আড়াল হয় কি না হয় এটা তাদের উপর নির্ভর করে। অনেকে আছে লেগে থাকে, অনেকে আছে হয়ে যায়। যেমন আমি আমি যখন শুরু করছিলাম শেখা প্রায় শেষের দিকে, মার্কেট প্লেসে যখন নামছিলাম, তখন আসলে ভাবছিলাম যে কাজ কি পাবো নাকি পাবো না, কারণ অনলাইন তো কাউকে কেউই কাউরে বিশ্বাস করে না। আমি যখন করছিলাম তখন, so, ভাবছিলাম যদি কাজই না পাই তাহলে এত কষ্ট করে শিখে লাভ কি, অফ করে দেই। তারপর ভাবলাম যে না, সমস্যা কি, অ্যাপ্লাই করে দেখি, কাজ যদি পাই তাহলে ভালো, আর না পাইলে কিছু করার নেই, অফ। তারপর আস্তে আস্তে অ্যাপ্লাই করার পর ট্রাস্ট হলো আর কি। তারপর ট্রাস্ট হয়নি, প্রথম কাজটা পাইছিলাম আমি আমার একটা ওয়েবসাইট দেখিয়ে, মানে আমার বন্ধুর জন্য একটা ওয়েবসাইট তৈরি করছিলাম, ব্লগ ওয়েবসাইট। আমার বন্ধুটা হচ্ছে সাংবাদিক, তো যেহেতু ও সাংবাদিক মানুষ, লেখালেখি পছন্দ করে, এই জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছিলাম। সো সেই ওয়েবসাইটটাই ব্যবহার করে আমি মার্কেটিং করেছিলাম। পোর্টফোলিও ওয়েবসাইট আমার ছিল না। বুঝছেন? আচ্ছা, ভালোই তো। আচ্ছা, কতদিনের মধ্যে কাজ? আমি 3 মাসের মধ্যে, মানে তখন আমার কাজ শেখা শেষ হয় নাই, ট্রাই করছিলাম যে যদি কাজ টাজ পাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো, ট্রাই করছিলাম আর কি, অতটা জোরে ছিল না যেহেতু শিখতেছি আমি। আচ্ছা, অনেক তাড়াতাড়ি পাইছেন তো আপনি। হুম, আচ্ছা সমস্যা নেই, এই ইনফরমেশন গুলা আমি পরবর্তীতে কোনো ক্লাসে আলোচনা করব, তখন আরো মজা করে বিস্তারিত আমি বলবো, এনজয় করবেন। ওকে। ওকে, আপাতত এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এই অপশনটাতে নিয়ে আসছে আর কি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পরিবর্তন করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার যদি পরিবর্তন করতে চাই আমরা এখান থেকে পারবো না, আমাদের কাস্টমাইজে যেতে হবে। আচ্ছা, আমরা আগে ইমেজটা দেখি, সিলেক্ট ইমেজ, ওকে, আমাদের তো ইমেজ নাই। আচ্ছা, ইমেজ এখান থেকে আপলোড করে পরিবর্তন করা যাবে। আর যদি কালার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে ব্যাকে ক্লিক করে তারপরে যেখানে লেখা আছে কালার অ্যান্ড ডার্ক মোড, এখানে চলে যাব।
এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটা আছে, বর্তমানে এইটা আছে, আমরা যদি কালো দিয়ে দিই, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। যেভাবে পরিবর্তন করে দেবে ওই ব্যাকগ্রাউন্ড অপশনটা, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করার জন্য, বাট কালার পরিবর্তন করার জন্য এই কালারে চলে আসতে হবে। আর এই অপশনগুলো এই কাস্টমাইজের অন্তর্ভুক্ত। আচ্ছা, আর এই কাস্টমাইজেশন এখানে যেই অপশনগুলো আছে সচরাচর সেগুলো থাকে না। এই কাস্টমাইজেশন এখানে কয়টা অপশন থাকবে এটা পুরোটাই থিমের উপর ডিপেন্ড করে, আপনি কোন থিমটা ইউজ করতেছেন। এখানে প্রায় 20 থেকে 30টার মধ্যে অপশন থাকতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার থিমের উপর। দেখা গেল আপনি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করলেন, তখন তার এই অপশনগুলো থাকবে না, তখন প্রায় 20 থেকে 30টার উপর অপশন থাকবে। এই কারণেই প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন করতে অনেক সময় লাগে, যেহেতু অপশন বেশি। আর ফ্রি থিমে অপশন অতটা থাকে না, অনেক কম থাকে, বেশি থাকে না, প্রায় 10-12টার মতো আর কি, এর কমও থাকে। যেমন এই যে এখানে দেখেন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মাত্র এই 8টা অপশন। এটা কি ফ্রি থিম? হ্যাঁ হ্যাঁ, এটা কমপ্লিটলি ফ্রি থিম, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, কমপ্লিটলি ডিফল্ট। যেই আমরা যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন এই থিমটা ইনস্টল হয়ে যায়, এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা এই থিমটা। আর এখানে যে কাস্টমাইজ অপশনটা আছে, এখানে এই সাইট আইডেন্টিটি এটা ডিফল্ট, এটা যে কোনো থিমেই থাকবে, সাইট আইডেন্টিটি অপশনটা। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা থাকবে না, কম্পালসারি না, তারপরে মাঝে মধ্যে থাকে, তবে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, তারপর আছে এই মেনুস, এটাও সব থিমে থাকবে। তারপর উইজেট এটাও থাকবে, হোম পেজ সেটিং এটাও থাকবে, অ্যাডিশনাল সিএসএস এটাও থাকবে। আপনি যে কোনো থিম ইনস্টল করেন না কেন, এটা 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 আর সাইট আইডেন্টিটিতে এই 5টা থাকবেই, যে কোনো থিমের ক্ষেত্রেই। আর এখানে কালার আছে, কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এক্সার্ট সেটিং, এই অপশনগুলা থিমের উপর ডিপেন্ড করে। যেমন এই থিম ইনস্টল করছেন, এর জন্য এই অপশনগুলো চলে আসছে, বাট আপনি যদি অন্য কোনো থিম ইনস্টল করেন এই অপশনগুলো চলে যাবে, কারণ যেহেতু এই থিমই নাই, এই অপশনগুলো তো আর আসবে না। আর বাকিগুলো সেম থাকবে, নো চেঞ্জ। বুঝতে পারছেন? ওকে, কোনো কোনো কোশ্চেন আছে? না। ওকে, আমরা তাহলে কেটে দিই মেনুস। তারপর শেষ আমাদের এই অ্যাপিয়ারেন্সটা শেষ, এরপর প্লাগইন আসেন। প্লাগইন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনস্টল প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন, ফাইল এডিটর, 3টা অপশন আছে। 3টার মধ্যে 2টা আমরা ইউজ করব, উপরের নিচেরটা ইউজ করব না। নিচেরটা এই থিমের ক্ষেত্রে যে থিম ফাইল এডিটরের মতোই, এটা কোডিং দিয়ে তৈরি করা। আপনি যদি প্লাগইন তৈরি কিভাবে করতে হয় এটা না জানেন তাহলে এখানে আমাদের কোনো কাজ নেই, এটা ডেভেলপমেন্টের পার্ট। আচ্ছা, আমরা যদি প্লাগইনে চলে যাই, ইনস্টল প্লাগইন। প্লাগইন বলতে কি বোঝায় এটা জানেন? ইলেমেন্টর জিনিসে ঢুকলাম। ওটা তো একটা প্লাগইন, আমি বলছি প্লাগইন বলতে কি বোঝায়, কেন আমরা প্লাগইন ইউজ করি, প্লাগইনটা আসলে কি? প্লাগইন ইউজ করে সহজে আর কি প্রোগ্রাম বলতে পারতেছি না। আচ্ছা, আমি বলতেছি, প্লাগইন হচ্ছে একটা এক্সটেনশন, থার্ড পার্টি এক্সটেনশন, যেটার সাহায্যে আপনি আপনার থিমে এক্সট্রা অনেক অপশন অ্যাড করতে পারবেন, যেটা আসলে থিমের মধ্যে নাই। যেমন আপনি একটা থিম ইনস্টল করলেন, যে থিমের মধ্যে সার্চ অপশনটা নাই, উপরে সার্চ বার। যেমন আমরা আমরা আমাদের কি থিমে আছে, এই যে এখানে দেখেন এই থিমের মধ্যে নাই, আচ্ছা আছে, এই থিমের মধ্যে এই সার্চ অপশনটা আছে, বাট আপনি চাচ্ছেন এই সার্চ অপশনের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা এরকম থাকবে না, এই ডিজাইনটা পরিবর্তন করে ফেলবেন আপনি। এটা কিভাবে করবেন, কারণ এই থিমের মধ্যে তো এই ডিজাইনটাই আছে, তো এটা পরিবর্তন করার জন্য তো থিমই চেঞ্জ করতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন না, বা আপনার ক্লায়েন্ট বায়ার চাচ্ছেন না যে এই থিমটা পরিবর্তন করতে,
তখন আপনাকে প্লাগ ইনের সাহায্য নিতে হবে। এমন কোনো প্লাগ ইন ব্যবহার করতে হবে যেটা এই সার্চ বার পরিবর্তন করতে পারে। তো এটার জন্য আমরা এই যে প্লাগ ইন এখানে আসবো, অ্যাড নিউ, তারপরে এই যে এখানে সার্চ দিতে হবে। কি পরিবর্তন করবে? সার্চ বার। সার্চ বার লিখে সার্চ দিবেন। এই যে দেখেন এখানে অনেক সার্চ বার অপশন, সার্চ বার প্লাগইন চলে আসছে। সার্চ বার ডট ওআরজি প্লাগইন, তারপরে অনেক প্লাগইন চলে আসছে। যে কোনো একটা দেখে আপনাকে ইনস্টল করতে হবে। সার্চ, আমরা শুধু সার্চই লিখে সার্চ দিই। এই যে অনেক সার্চ আছে, এভরি সার্চ। আমরা যদি এই প্লাগইনটাই দেখি, এখানে ক্লিক করব, ক্লিক করে দেখি কি অবস্থা। যে কোনো প্লাগইন ইনস্টল করার ক্ষেত্রে এই বিষয়গুলো দেখবেন। আচ্ছা, এখান থেকে আমরা স্ক্রিনশটটা দেখি, লুকটা দেখি আর কি। এই যে দেখেন, আপনি যদি ইউজ করেন তাহলে এইরকম সার্চ বার পাবেন, তারপরে এইরকম এইভাবে, এই যে এইভাবে নিজের মতো করে আর কি বড় ছোট করতে পারবেন এই প্লাগইনটা ব্যবহার করে। তারপরে এখান থেকে আপনি রিভিউ দেখবেন, অন্যান্য যারা ব্যবহারকারী তারা কি বলছে এই প্লাগইনটা সম্পর্কে। যদি তারা বলে যে হ্যাঁ সুপার, একদম মাইন্ড ব্লোয়িং, অসাধারণ প্লাগইন, তাহলে এটা ইউজ করবেন। আচ্ছা, তো এটাই হচ্ছে আপনার প্লাগইনের কাজ। মানে আপনি আপনার ওয়েবসাইটে এক্সট্রা কোনো ফেসিলিটি যদি অ্যাড করতে চান যেটা আসলে থিমের মধ্যে নাই, তখন প্লাগইন নামে এই অপশনটা ইউজ করতে হবে। তারপর আপনি যদি এই আরেকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যেমন আপনি যদি পোস্টের এখান থেকে অ্যাড নিয়ে চলে আসেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লুক। এই লুকটা আসলে থাকবে না যখন আপনি ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করবেন। এই লুকটা ওল্ড, মানে ওয়ার্ডপ্রেসের আগের ভার্সনে এটা ছিল। ওয়ার্ডপ্রেস যখন লেটেস্ট ভার্সন নিয়ে আসছে তখন এইটা চেঞ্জ করে ফেলছে, মুছে বা রিমুভ করে দিছে আর কি। তো এই লুকটা আমরা একটা প্লাগইনের মাধ্যমে নিয়ে আসছি। এই যে যদি আমরা এখানে দেখি, প্লাগইনের এখানে ইনস্টল প্লাগইনে যাই, এই যে ক্লাসিক এডিটর, এই প্লাগইনটা ব্যবহার করার মাধ্যমে আমরা এই লুকটা নিয়ে আসছি। এখানে কিন্তু আপনি খুব সহজেই টাইটেল, ডেসক্রিপশন, তারপরে ক্যাটাগরি, ট্যাগ, ফিচার, ইমেজ এগুলো আপলোড করতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনি যদি এটা রিমুভ করে দেন, এটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম, তাহলে এই যে এখানে দেখবেন, যদি করি এখানে রিলোড দিয়ে দেখি, রিলোড দেওয়ার পর দেখবেন এটা পরিবর্তন হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। এই যে একদম পরিবর্তন হয়েছে, দেখছেন? একদম কিন্তু লুকটা পরিবর্তন হয়ে গেছে। টাইটেল, ডেসক্রিপশন কোথায় দিবেন আসলে নিজেও বুঝতে পারবেন না। যে এখানে টাইটেল, এটা তো বোঝা যায় যে অ্যাড টাইটেল আছে, বাট এই যে এখানে তো ডেসক্রিপশন লেখা নাই, লেখা আছে টাইপ টু চুজ এ ব্লগ। তো আসলে এই লুকটা নতুনদের ক্ষেত্রে একদম মানে মুশকিল হয়ে যাবে। এর জন্যই এই প্লাগইনটা ব্যবহার করা যাবে। মানে এই প্লাগইনটা ব্যবহার করার মাধ্যমে আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এই কারণে প্লাগইন ব্যবহার করা হয়। চলে আসছে। এখন যদি আবার ইনস্টল করেন, রিলোড দেন, তাহলে আগের মতো হয়ে যাবে। যে বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো আপনি নিজে থেকে আবার একটু করবেন, পড়াশোনা করবেন এগুলো নিয়ে। আর নেক্সট ক্লাস রবিবার হবে, করতে পারবেন আপনি? রবিবার আমার 12 তারিখে, হ্যাঁ পারবো। আমি আপনার রুটিন দেখে আমি রবিবার করছি। ক্লাসটা সকালে নিলে হয় না? না, সকালে তো আমি থাকি না। আমার ভার্সিটি, আমি রাত্রে দ্রুত ঘুমিয়ে যাই। আমার কোনো কাজ কাম থাকলেও আমি সেটা অফ করে দিই, রাত্রে ঘুমিয়ে যাই দ্রুত। আর সকালবেলা 5টা বাজে উঠি আমি, আমার ভার্সিটি বাস ধরতে হয়, পাবলিক ভার্সিটি তো বাস মিস করলে তো লোকালে যেতে হয়, আবার ক্লাস মিস চলে যায়।
এই কারণে 5টা বাজে উঠে আমি 6টা বাজে আমাদের ভার্সিটি বাস ধরতে হয়। এই কারণে বন্ধের দিন ছাড়া হবে না। মানে এখন সম্ভব না, কিন্তু আপনার যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন পসিবল। তখন আমি শুক্র শনিবার দিব, সকালবেলা ক্লাস নেওয়া যাবে, নো প্রবলেম। বুঝছেন? আপনার তো 12 তারিখে এক্সাম আছে, সমস্যা নেই। 12 তারিখ শনিবার পরে 13 তারিখে রবিবার ক্লাস করতে পারবেন আশা করি। আর 13 তারিখ রবিবার আপনার তো 16 তারিখ পরীক্ষা, সো টেনশন নাই। পরবর্তীতে 14-15 2 দিন পড়তে পারবেন, এনাফ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন প্লাগইনটা আসলে কেন ব্যবহার করা হয়। কোনো কোয়েশ্চেন আছে? না। আচ্ছা, তারপর প্লাগইনটা শেষ। এরপর ইউজার টুলস, এই দুইটা আমাদের অতটা প্রয়োজন হবে না। ইউজারটা আসলে ইউজার বলতে আমরা যদি ইউজারে যাই, ইউজার বলতে আপনার এই ওয়েবসাইটটা কে কে পরিচালনা করতেছে তাদের ইনফরমেশনগুলো এখানে থাকে। যেমন আমারটা আছে, বর্তমানে আমি এখানে অ্যাডমিন হিসেবে আছি। তো আপনি যদি মনে করেন যে না, আমি আমার এক ফ্রেন্ডকে অ্যাড করতে চাই, তাহলে আপনি খুব সহজে এখানে অ্যাড নিউ করে তার ইমেলটা দিয়ে অ্যাড করতে পারবেন। তারপরে আপনার পাশাপাশি সেও আপনার ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারবে। তবে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যেমন এই যে এখানে ধরুন আপনি আমাকে অ্যাড করবেন, সাজিদ ইমন দিয়ে দিলাম, ইউজার নেমটা এইভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে ইমেলটা দিতে হবে, ইমেলটা দিয়ে দিলাম। এরপর বাকিগুলো ইম্পর্টেন্ট না, এখানে বলছে রিকোয়ার দুইটাই দিতে হবে, বাকিগুলো দিতে পারেন। তারপর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, মানে সে যে লগ ইন করবে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখেন রুল বলতে আসলে কি বোঝায়, ধারণা আছে? রুল সম্পর্কে ধারণা আছে আপনার? আচ্ছা, রুল বলতে আপনার এই ওয়েবসাইটে যাকে অ্যাড করবেন সে আসলে কোন পদে থাকবে, পদবি। যেমন আপনি এখন 3rd ইয়ার, এটা হচ্ছে আপনার একটা পদবি। যারা এর নিচে আছে তারা হচ্ছে 2nd ইয়ার, এর নিচে যারা আছে তারা 1st ইয়ার, একদম ফ্রেশার, নতুন, এটাও তাদের একটা পদবি। ঠিক তেমনি এখানেও অনেকগুলো আছে, উপরে যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট না, এই যে উপরে যেগুলো আছে সেগুলো বাদ। সাবস্ক্রাইবার পর্যন্ত, সাবস্ক্রাইবার হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর, যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তাদেরকে সাবস্ক্রাইবার বলা হয়। আর কন্ট্রিবিউটর বলতে আপনার ওয়েবসাইটে যারা পোস্ট করতে পারবে, আপনার ওয়েবসাইটে এসে এই যে পোস্ট সেকশন থেকে যারা পোস্ট করবে তাদেরকে বলা হয় কন্ট্রিবিউটর। তবে কন্ট্রিবিউটররা যত পোস্ট করবে সেই পোস্টগুলোর অনুমতি আপনাকে দিতে হবে, আপনার কাছ থেকে নিতে হবে, মানে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর সে পোস্ট করবে, এর আগে পোস্ট করতে পারবে না। আর যদি পোস্ট করেও সেগুলো পেন্ডিং থাকবে, পাবলিশ হবে না, তাদেরকে বলা হয় কন্ট্রিবিউটর। আর অথর বলতে পোস্ট করতে পারবে, পাবলিশ হয়ে যাবে, কোনো টেনশন নাই, অটোমেটিক। এই কন্ট্রিবিউটর আর অথর মধ্যে পার্থক্যই হচ্ছে কন্ট্রিবিউটর পোস্ট করবে, পাবলিশ হবে না, আর অথর হচ্ছে পোস্ট করবে, পাবলিশ হয়ে যাবে সাথে সাথে, কোনো অনুমতি লাগবে না আপনার। আর এডিটর হচ্ছে আপনার এই অথরের যে পোস্টগুলো সেগুলো এডিট করতে পারবে। আর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মালিক, সবার উপরে লেভেল, সিনিয়র। যেমন আমরা বর্তমানে ক্ষমতা দেখায় আমরা অনেক সিনিয়র হয়ে গেছি, যারা জুনিয়র আছে তাদেরকে বিভিন্ন ইনফরমেশন জানায় আর কি, আমরাই সবার উপরে, আমাদের উপরে কেউ কথা বলতে পারে না, বুঝছেন? হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর, আমরা অ্যাডমিন, মালিক যাকে বলা হয়। তো এই অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মালিক। এই অ্যাডমিনিস্ট্রেটর চাইলে উপরে সবগুলোকে বের করে দিতে পারে, মানে আপনি অ্যাডমিন থেকে কোনো অথর আপনার সাথে বিয়াদবি করলো, আপনি তাকে রিমুভ করে দিবেন,
কন্ট্রিবিউটর বা এডিটর বিয়াদবি করলে আপনি তাকে রিমুভ করে দিবেন। আপনাকে কেউ রিমুভ করতে পারবেন না, আপনি সবাইকে রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডমিনের পাওয়ার, ক্ষমতা। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি বিশ্বস্ত কেউ যদি না হয় তাকে অ্যাডমিনিস্ট্রেটর বানানো ঠিক না, যদি প্রয়োজন হয় আর কি। ওকে, এটাই হচ্ছে ইউজারের মূল ফ্যাক্ট বা বিষয়। তারপর টুলস, এটা ইম্পর্টেন্ট না অতটা। সেটিং, সেটিংয়ে এখানে অনেক অপশন আছে, তো তার মধ্যে জেনারেল, রিডিং আর পারমালিঙ্ক, এই তিনটা ইম্পর্টেন্ট। আমরা যদি জেনারেলে চলে যাই, জেনারেল থেকে আমাদের ওয়েবসাইটের সাইট টাইটেল, যে এখানে দেখেন মাই ব্লগ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই ইনফরমেশনগুলা সাইট টাইটেল এবং ট্যাগলাইন এই দুইটা চেঞ্জ করা যাবে, আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর এখান যে ওয়ার্ডপ্রেসের ইউআরএল, ড্যাশবোর্ড, সাইট ইউআরএল দেওয়া আছে, এগুলো পরিবর্তন করতে পারবেন না, মানে করা যাবে না আর কি, করা ঠিক হবে না, আপনার সাইটে গায়েব হয়ে যাবে। ঠিক আছে, পরিবর্তন করার প্রয়োজন নেই। কি হচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, প্রবলেম হয়েছিল মেবি নেটওয়ার্কে। হ্যাঁ যাচ্ছে না। আচ্ছা, তারপরে কিছু এখানে কিছু দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, আপনার ইমেল এখান থেকে পরিবর্তন করতে পারবেন, মানে বেসিক কিছু ইনফরমেশন ওয়েবসাইটের এখান থেকে পরিবর্তন করা যাবে। তারপরে আপনার সাইটের ল্যাঙ্গুয়েজ, এটা পরিবর্তন করতে পারবেন এখান থেকে, আরো অনেক ইনফরমেশন, ডেট, টাইম, সবকিছু। তারপরে আসেন রিডিং। রিডিং বলতে আপনার ওয়েবসাইটে, যে বর্তমানে এই ওয়েবসাইটটা, এই হোম পেজটাকে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন, এটাই রিডিং থেকে সেট করে দিতে হবে। আপনি এই হোম পেজে, এখানে এই হোম পেজটা আপনি দুইভাবে দেখাতে পারেন ভিজিটরদের। একটা হচ্ছে আপনি নিজে ডিজাইন করে, আর একটা হচ্ছে থিমের ডিজাইন, মানে থিমের মধ্যে যে ডিজাইনটা আছে সেটা, অথবা আপনি যদি চান যে না আমি নিজের মতো করে ডিজাইন করব, তাহলে সেটাও দেখাতে পারবেন। আর এটাই হচ্ছে রিডিং এর মাধ্যমে করতে পারেন। মানে আপনি এখান থেকে একটা পেজ তৈরি করলেন, তৈরি করে সুন্দর করে সেই পেজটা ডিজাইন করলেন, আকর্ষণীয় ডিজাইন করে, তারপরে আপনি এই যে এখানে লেখা আছে স্ট্যাটিক পেজ, এখানে সিলেক্ট করবেন হোম পেজ হিসেবে কোনটা দিবেন সেটা, সেই পেজটা এই যেখান থেকে পেজ তৈরি করে সেটা দিবেন। আর পোস্ট পেজ হিসেবে, মানে পোস্ট, আপনার ওয়েবসাইটের সব পোস্টগুলা কোথায় শো করবে সেটা এখান থেকে বলে দিতে হবে। আর যদি মনে করেন যে না আমি এত কষ্ট করতে পারি না, অলস, তাহলে উপরেরটাই এটা সিলেক্ট করে দিলে থিমের যে ডিজাইনটা সেটা এখানে দেখা যাবে। আর নিচেটা সিলেক্ট করে দিলে আপনি নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন। যেমন আমরা যদি এটা সেভ দিয়ে দিই, এখন দেখবেন এইটা চলে গেছে, বুঝছেন কি কি লেখা চলে আসছে, ওই পেজের মধ্যে যা যা আছে সব এখানে চলে আসছে। সো এটা আমরা দেখাতে পারবো, কারণ আমরা এখানে সিলেক্ট করে দিছি। এটা আমরা বললেন যে এলিমেন্টর, এই এলিমেন্টের মাধ্যমে আমরা পেজ ডিজাইন করব, সুন্দর সুন্দর ডিজাইন করে আমরা এই এটাকে হোম পেজ হিসেবে সেট করে দিব এই যেখান থেকে এসে, এই জন্য আমাদের এটা প্রয়োজন হবে। আচ্ছা, এরপর আসেন পারমালিঙ্ক। পারমালিঙ্ক বলতে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা, ওয়েবসাইটের যে উপরে ইউআরএলটা থাকে, এই ইউআরএলটা আপনি পরিবর্তন করতে পারবেন পারমালিঙ্কে এসে, এবং এটা পরিবর্তন বাধ্যতামূলক। প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার পর এখানে আসতে হয় পারমালিঙ্কে এসে, তারপরে যেখান থেকে পারমালিঙ্কটা সেট করে দিতে হয়। তো অলওয়েজ এই পোস্ট নেম এটা সিলেক্ট করে রাখবেন, এটা সিলেক্ট করে তারপরে সেভ চেঞ্জ দিয়ে দিবেন, তাহলে পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা যদি এই যে এখানে আসি, তাহলে দেখেন ইউআরএলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। প্রথমে আমাদের ওয়েবসাইটের নাম, তারপরে হ্যালো ওয়ার্ল্ড টাইটেলটা দেখা যাচ্ছে, যেটা আমরা এই যে এখান থেকে সিলেক্ট করে দিয়েছিলাম, এইভাবেই চলে আসবে। তো এটাই ছিল আজকে একদম ওভারঅল একটা আপনার ধারণা ড্যাশবোর্ড সম্পর্কে। যেহেতু আপনি জানেন তাই আমি আর বিস্তারিত আলোচনা করিনি। সমস্যা নাই তো? প্রবলেম প্রবলেম আছে?
নাই, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা থিম কাস্টমাইজেশন কিভাবে করে সেটা সম্পর্কে একদম বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমে আমরা ফ্রি থিম কাস্টমাইজেশন শিখব, এরপর প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, এরপর মার্কেট প্লেস, এরপর ডেভেলপমেন্ট। তো আশা করি যদি যেগুলো আমি আপনাকে দিব সাজেশন, কাজ দিব, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে টেনশন থাকবে না। আর আমরা এখানে যে ক্লাসগুলো করব, আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো অবশ্যই রিয়েল লাইফ আমরা প্রয়োগ করব। মার্কেট প্লেস হোক বা যেখানেই হোক, কাজে লাগানোর চেষ্টা করব। আমার তো মার্কেট প্লেসে কাজ করার অনেক ইচ্ছা। ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু আসলে ওই পজিশনে যার জন্য অধিক পরিশ্রম করতে হয়, প্র্যাকটিস করতে হয়। পরিশ্রম করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তা আপনার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা, দোয়া রইল, বেশি বেশি প্র্যাকটিস করবেন।